শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি তারেক রহমানের, দুর্বলের উপর সবলের আঘাত মেনে নেওয়া হবে না। গণভোট ও সংসদ সদস্যদের গেজেট প্রকাশ, মঙ্গলবারের মধ্যে শপথ গ্রহণ প্রেস সচিব। বিভিন্ন স্থানে নির্বাচনী পরবর্তী সহিংসতায় নিহত 1, চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত 2। বসন্তের আগমনের উচ্ছ্বাসে সারা দেশে চলছে নানা অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল মত নির্বিশেষে কোনো দুর্বলের উপর সবলের আঘাত মেনে নেওয়া হবে না। প্রতিটি নাগরিকের জন্য আইনের প্রয়োগ হবে সমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে দেশি বিদেশি শতাধিক গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় তারেক রহমান বলেন, ভবিষ্যতে আর যেন কোনো ফ্যাসিবাদী অপশক্তি দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির প্রতি জনগণ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে, এর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতে যেভাবে সবাই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে দেশের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিএনপিকে জয়ী করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করা হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে প্রথমে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। এরপর নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা ঠিক করে দেবেন রাষ্ট্রপতি। শপথ নেয়ার পর সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে তারেক রহমান মন্ত্রী পরিষদের আকার ছোট রাখবেন বলে আশা করছেন বিশেষজ্ঞরা। হাসান জাভেদের রিপোর্ট। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও 297টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফল প্রকাশ পায়নি আদালতের নির্দেশে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নতুন তফসিলে ভোট হবে। 297টি আসনের মধ্যে বিএনপি জোট 212টি, জামাত জোট 77টি এবং অন্যান্যরা পেয়েছে 8টি আসন। ইতিমধ্যেই শপথ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার কারাগারে আছেন। তাই সংসদ সদস্য পদে বিজয়ীদের শপথ পড়ানো নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে সংবিধানের 148 অনুচ্ছেদে এই পরিস্থিতির দুটি সমাধান রয়েছে। রাষ্ট্রপতি শপথ পাঠের জন্য কাউকে মনোনীত করতে পারেন। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ পাঠ না করালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।
তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য পদে বিজয়ী এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান 17 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে যাচ্ছেন, সেই আভাসই পাওয়া যাচ্ছে। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। নতুন সরকারের মন্ত্রী পরিষদে কারা যাচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে মন্ত্রী পরিষদের কলেবর যেন বড় না হয়, সেদিকে খেয়াল রাখার তাগিদ সুজন সম্পাদকের। আমাদের বড় মন্ত্রিসভা করার ঐতিহ্য আছে। আমার মনে হয় এর থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা যে ছোট মন্ত্রিসভা করে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা মন্ত্রিসভা করা উচিত, এবং এমন ব্যক্তিদেরকে যাদের পরিচ্ছন্ন ইমেজ আছে, যাদের ব্যাপারে কোনো রকম অভিযোগ নেই, যাদের দুর্নাম দেয়, সুনাম সম্পন্ন ব্যক্তিরা। দুর্নীতি দমনকে অগ্রাধিকারের পাশাপাশি কর্মমুখী ও গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ বদিউল আলম মজুমদারের। কতগুলো বিষয় জরুরি ভিত্তিতে ওনার নজর দেওয়া দরকার। একটা অবশ্যই আমাদের দুর্নীতি, আমাদের সর্বব্যাপী সর্বগ্রাসী, এটার অবসান হওয়া দরকার। মানসগত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং আমাদের তরুণদের মেধা সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে, এবং আমাদেরকে এই রাজনীতি অপরাজনীতি থেকে তাদেরকে দূরে রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর সরকারকে কাজ করার পরামর্শ সুজন সম্পাদকের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। জামায়াত আমির বলেন, শুরু থেকে একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত ইসলামী। সেই প্রতিশ্রুতিতে এখনও তার দল অটল আছে। ফেসবুক পোস্টে সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বিগত মাসগুলোতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে মন্তব্য করে বাংলাদেশের জনগণ এবং সরকারকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই নির্বাচন জুলাই অভ্যুত্থান না হলে সম্ভব হতো না বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষক দলের প্রধান ইভরাস আইজাবস। অন্যদিকে কমনওয়েলথ জানায়, গণভোটের ফলাফল জুলাই সনদ বাস্তবায়নে বাধ্যকতা এনে দিয়েছে, তাই নির্বাচিত সরকারকে তা পূরণে আহ্বান সংস্থাটির। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে দেশের গণমাধ্যমকে ব্রিফ করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। জাতীয় নির্বাচন অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং ভবিষ্যতের জন্য দৃষ্টান্তমূলক হয়েছে বলে জানান পর্যবেক্ষক দলের প্রধান ইভরাস আইজাবস। Bangladesh has made a pivotal step to restore public trust in democratic elections and good governance. However, there is still room and more work needed for refining this process. The newly elected parliament will have an important task in the months to come to meet voters' expectations and to continue with advancing the reform agenda. এই নির্বাচন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, জুলাই অভ্যুত্থানের কারণে সম্ভব হয়েছে ইতিহাসের অন্যতম সুষ্ঠু নির্বাচন আয়োজনের। নির্বাচন পরবর্তী সময়ে কোনো দলের সমর্থকরা যাতে আক্রমণের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। I think that right now all of us should pay attention to the appeal process and whether these appeals and complaints are being handled in a legal and transparent way. অন্যদিকে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল জানায়, নারী ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক হলেও নারী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ ছিল খুবই কম। প্রায় সব কেন্দ্রেই নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ ছিল জানিয়ে সংস্থাটি গণভোটের ফলাফল বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানায়। The referendum now has validated
the terms of the Charter, and it is now a document that is binding on whoever takes office after these elections. The Charter is binding on the Parliament and is binding on the government. The reforms that are being proposed in the Charter. নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের কথা জানায় সংস্থা দুটি। I will now present the preliminary findings. শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের চরাঞ্চলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম নায়েবের মৃত্যু পূর্ব বিরোধ ও পারিবারিক বিরোধের জেরে হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দুপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবের। তিনি জানান, নিহত জসিম নায়েবের সাথে প্রতিপক্ষ ডক্টর নাসির গ্রুপের পূর্ব বিরোধ ছিল। নির্বাচনের পর জসিমের বাড়িতে নাসির ও তার লোকজন যায়। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে জসিমের বাড়িতে নাসির পক্ষ অতর্কিত হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জসিমের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে। তাদের পূর্ব শত্রুতা ছিল। ইলেকশন পরবর্তী সময়ে আবার তারা এটাকে কেন্দ্র করে একটা মারামারিতে লিপ্ত হয়। এটার সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে ইনিশিয়ালি আমরা ধরতে পারিনি, বাট আমাদের সেটা চলমান রয়েছে, তাদেরকে ধরার কার্যক্রম। রংপুর 4 আসনের ভোট পুনঃগণনার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির প্রার্থী এমদাদুল হকের নেতৃত্বে তার কর্মী সমর্থকরা। দুপুর 12টার দিকে নেতাকর্মীদের নিয়ে এমদাদুল হক কাউনিয়া বাসস্ট্যান্ডের সামনে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমনিরহাট 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। এ সময় তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এমদাদ। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। এদিকে কুষ্টিয়া 4 আসনের ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কারচুপির মাধ্যমে জামাত প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।